ঠিক আছে এখন? ঠিক আছে। ওকে, টনসিলাইটিস। তাহলে টনসিলাইটিস চাইলে আমরাও রেকর্ড করে রাখতে পারবো। টনসিলাইটিস মানে ইনফ্লামেশন অফ টনসিল, ইনফ্লামেশন অফ টনসিল বা টনসিলের প্রদাহ। ইনফ্লামেশন অফ টনসিল কল টনসিলাইটিস। টনসিলের প্রদাহ বাংলা লিখতে হবে আপনাদের। টনসিলের প্রদাহ। টনসিলাইটিস কত ধরনের হয়? অ্যাকুট হতে পারে, ক্রনিক হতে পারে। দুই ধরনের হতে পারে টাইপ, অ্যাকিউট, ক্রনিক। অ্যাকুট মানে কি, ক্রনিক মানে কি? অ্যাকুইট ক্রনিক, অ্যাকুইট পেইন, পেইন আর ক্রনিক মানে অনেকদিন ধরে। হ্যাঁ, তাৎক্ষণিক বলতে পারেন অ্যাকুটকে, ক্রনিক মানে অনেকদিন ধরে। আমরা একটা একটা করে অ্যাকুট টনসিলাইটিস। তার আগে তো আপনারা নিশ্চয়ই অ্যানাটমি পড়েছেন, তাই না? তখন তো টনসিলের অ্যানাটমি পড়ানো হয়েছে। অ্যাকুট টনসিলাইটিস লক্ষণ কি কি থাকবে? অ্যাকুট টনসিলাইটিসে আমরা কি কি লক্ষণ পাবো? আচ্ছা, সিমটম কি, সিমটম সাইন বুঝেন? সাইন সিমটম গলা বুঝেন? ব্যথা, হ্যাঁ হ্যাঁ, গুড। ওটা তার আগে বলছি যে সিমটম মানে কি, সাইন মানে কি? লক্ষণ, সিমটম মানে যেটা রোগী বলবে, আর সাইন লক্ষণ। সাইন হলো যেটা আমি পাবো, আমি এক্সামিনেশন করে যেটা পাবো সেটা সাইন। যেটা রোগী বলবে সেটা, রোগী কি বলবে? গলা ব্যথা, সোর থ্রোট, গলা ব্যথা, সোর টুথ, ডিফিকাল্টি ইন সোয়ালোইং, খেতে কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে। ফিভার থাকতে পারে, জ্বর থাকতে পারে, ফিভার থাকতে পারে, হেডেক থাকতে পারে, মাথা ব্যথা থাকতে পারে। কালার আচ্ছা, যকৃতে কাজ করছে। বাংলা লিখে দিলে আপনার সুবিধা হবে? দেখা যাচ্ছে না, বাংলা লিখে দিলে কি আপনাদের সুবিধা হবে? যেভাবে সুবিধা লিখতেছেন অসুবিধা স্যার বলেন। ওভাবে লিখলে হবে। না স্যার যেভাবে আছে স্যার লিখতেছেন এভাবে যে বলা ঠিক ঠিক আছে, আছে, এভাবে ঠিক আছে স্যার। এভাবে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। না, আপনাদের আগে যাদের মেডিসিন ক্লাস নিয়েছিলাম ওনারা খুব ইন্টারেক্টিভ ছিল, আপনারা ইন্টারেক্টিভ থাকবেন তাহলে সুবিধা হবে। লিখেছেন? সাইন কি পাবো? সাইন আমরা কি পাবো? আমি পরীক্ষা করে কি লিখবো? সাইন মানে আপনি যেটা পরীক্ষা করে পাবেন। মানুষে পারবেন না কি কি পাবেন? প্রথমত ব্রেথ যেটা আছে, ব্রেথটা ফিটেড হবে, মানে
নিঃশ্বাসের সাথে দুর্গন্ধ আসবে। That is heated. Heated. অর্থাৎ নিঃশ্বাসের সাথে দুর্গন্ধ আসবে। হাইপারেমিয়া। হাইপারেমিয়া মানে কি, এটা কিভাবে বোঝাবো আপনাদেরকে? হাইপারেমিয়া, হাইপারেমিয়া of pillar of palate and uvula। হাইপারেমিয়া মানে কোনো একটা জায়গায় ধরেন একটা কোথাও ইনফ্লামেশন হলে কি হয় আমরা জানি, ওখানে ব্লাড সাপ্লাই বেড়ে যায়, তাই না? ওখানে রক্ত সঞ্চালন বেড়ে যাবে, ওখানে একটু ফুলে যাবে, একটু ব্যথা হবে, তাই তো? ওটার ফাংশনটা একটু ইম্পেয়ার্ড হবে। হাইপারেমিয়া মানে ওরকমই একটা জিনিস, যে ব্লাড সাপ্লাইটা যখন বেড়ে যায় তখন এটাকে হাইপারেমিয়া বলে। ঠিক আছে, তাহলে ওই জায়গাটা হাইপারেমিয়া হতে পারে। আপনি দেখলে দেখবেন যে লাল লাল হয়ে আসছে, বাংলায় দেখলে মানে দেখবেন যে লাল লাল হয়ে আসছে। পিলার মানে টনসিলের সামনের অংশ। সফট প্যালেট, সফট প্যালেট কি বলবো, আমাদের হাত প্যালেট সফট প্যালেট তো চিনেন না? তালুর উপরে সামনের অংশটা কি শক্ত, পিছনের অংশটা নরম, ওটা হলো সফট প্যালেট। আর ইগুলো হলো আলজিব্রা বলি না আমরা, আলজিব্রা বলি না, আলজিব্রা, হ্যাঁ আলজিব্রা হলো ইউগুলা, ওগুলা একটু হাইপারমিয়া হয়ে থাকে। টনসিলটা কিরকম হবে? টনসিলটা লাল হয়ে থাকবে এবং ফুলে থাকবে। টনসিল আর রেড অ্যান্ড সোলেন। টনসিলটা লাল হয়ে যাবে এবং ফুলে যাবে। টেন্ডার জুগুলার লিপস্টিক লিম্ফ নোড। টেন্ডার পালপেবল পালপেবল জুগুলোডাইগেস্ট্রিক জুগুলোডাইগেস্ট্রিক লিম্ফ নোড পাবেন আপনি। হ্যাঁ, লিম্ফ নোড মানে কি? লিম্ফ নোড মানে কি বলবো এটাকে, মানে লসিকা গ্রন্থি। এটা থাকে এখানে, আমাদের এখানে অনেকগুলো লসিকা গ্রন্থি আছে। তো এই যে অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল আছে এখানে, দেখেন দেখেন একটা শক্ত হাড্ডি আছে, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল একটা কোণ আছে, এটা থেকে মানে 2 থেকে 2.5 সেন্টিমিটার নিচে এখানে পাবেন। এখানে হাত দিলে ফুল অংশ পাবেন যখন অ্যাকুইট টনসিলাইটিস হবে তখন, এবং ব্যথা থাকবে। হ্যাঁ, হ্যাঁ ফুলে যাবে এবং ব্যথা থাকবে, চাপ দিলে দেখবেন যে ব্যথা হচ্ছে। টেন্ডার পালপেবল জুগুলাডাইগেস্ট্রিক লিম্ফ নোড। জুগুলাডাইগেস্ট্রিক লিম্ফ নোডটা থাকে অ্যাঙ্গেল অফ ম্যান্ডিবলের 2 থেকে 2 থেকে 2.5 সেন্টিমিটার নিচে এবং পাশে। তাহলে এগুলো আমাদের সাইন পাবো। গন্ধটা আসবে, দুর্গন্ধ আসবে, টনসিলটা দেখবো ফুলে গেছে, হাতরে টাঙ্গির পেছে দিয়ে দেখি টনসিলটা ফুলে যাবে এবং একেবারে লাল হয়ে নিচে থাকবে। থেকে লিখছেন, বোঝা যাচ্ছে না, লাইনের আচ্ছা, শেষে তাহলে নিচে। এটা আবার জুগুলোডাইগেস্ট্রিক লিম্ফ নোড, LYMPHNOD। আচ্ছা আমি আবার লিখছি, এগুলো লেখা হয়েছে তো না? টেন্ডার মানে ব্যথা থাকবে, পালপেবল মানে আপনি বুঝতে পারবেন, পালপেট করতে পারবেন, দেখে হাত দিয়ে ধরলে ফিল করতে পারবেন। পালপেবল জুগুলোডাইগেস্ট্রিক একটা নাম, জুগুলোডাইগেস্ট্রিক লিম্ফ নোড। এটা লিম্ফ নোডের নাম, লসিকা গ্রন্থির নাম, যেটা ফুলে যাবে এবং ব্যথা হবে। ঠিক আছে, আপনি যখন ধরবেন এটা পেশেন্ট ব্যথা পাবে। এটাকেই বললাম আমরা টেন্ডার পালপেবল জুগুলোডাইগেস্ট্রিক লিম্ফ নোড।
ট্রিটমেন্ট কি দিবেন অ্যাকুট টনসিলাইটিসে? ঠিক আছে, শিখেছেন যারা অনলাইন আছেন? কি বলেছেন বুঝতে পারিনি, সাউন্ড আসেনি। ট্রিটমেন্ট কি দিবেন? বেড রেস্টে রাখবেন পেশেন্টকে। অ্যাডিকুয়েট ফ্লুইড ইনটেক, বেশি বেশি পানি খেতে বলবেন। অ্যাডিকুয়েট মানে পরিমাণ মতো, ফ্লুইড ইনটেক তরল জাতীয় খাবার, পানি এগুলো বেশি খাবেন। জ্বরটা থাকলে তো প্যারাসিটামল দিতে পারেন, অ্যানালজেসিক অর্থাৎ প্যারাসিটামল। হ্যাঁ, ফিভার দুটোতেই কাজ করবে। আর কি দিতে পারি আমরা? অ্যান্টিবায়োটিক দিতে পারি। হ্যাঁ, অ্যান্টিবায়োটিক কি দিব? টনসিলাইটিস মূলত হয় স্ট্রেপ্টোককাস দিয়ে, স্ট্রেপ্টোককাস ব্যাকটেরিয়াটা দিয়ে হয়, স্ট্রেপ্টোককাস মূলত। হ্যাঁ, তাহলে আমরা সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিকটা দিব পেনিসিলিন। যদি কারো পেনিসিলিন রেজিস্ট্যান্ট থাকে তাহলে আমরা ইরিথ্রোমাইসিন দিতে পারি। ইরিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিক, ইরিথ্রোমাইসিন দিব। ট্যাবলেট, ট্যাবলেট ক্যাপসুল কি নামে পাওয়া যায়? ট্যাবলেটই পাওয়া যায়। এরিথ্রোমাইসিনের ডোজ হ্যাঁ একটা করে দিবেন। এটা বদলে আপনি অ্যাজিথ্রোমাইসিন দিতে পারেন, একই গ্রুপের ড্রাগ। অ্যাজিথ্রোমাইসিন দেওয়া দুইটাই ম্যাক্রোলেট, একই গ্রুপের ড্রাগ। অ্যাজিথ্রোমাইসিন, জি হ্যাঁ, বেশি বেশি পানি খাওয়াবেন। হ্যাঁ, তারপরে মেডিসিনের পরে সার্জারি। না, মেডিসিনের পরে সার্জারি করে। আর গাড়ি কখন করবেন? হ্যাঁ, সার্জারি পরে গাড়ি করবেন, গাড়ি সময় শেষে। হ্যাঁ। এখন আসেন ক্রনিক টনসিলাইটিস। ক্রনিক মানে কি? অনেকদিন যাবত হচ্ছে, বারবার হবে, বারবার হবে, ভালো হবে না, সহজে করবে আবার হবে, কিছুদিন পরে আবার হবে। ক্রনিকের মনে রাখবেন, ক্রনিকের চিকিৎসা সাধারণত আমরা সার্জারিতে চলে যাই। যখন ক্রনিক হয় তখন সাধারণত আমরা সার্জারি করি। ক্রনিকে একই ট্রিটমেন্ট খুব বেশি ফলদায়ক না, কিন্তু বারবার হচ্ছে। ক্রনিক টনসিলাইটিস এক্ষেত্রে সাইন সিমটম কি হবে? বারবার হবে, সিমটম তো একটাই থাকবে, বারবার হবে আর কি। রিকারেন্ট অ্যাটাক অফ, রিকারেন্ট মানে কি? বারবার, তাই না? রিকারেন্ট অ্যাটাক অফ সোর থ্রোট। রিকারেন্ট অ্যাটাক অফ সোর থ্রোট, বারবার সোর থ্রোট হবে। এখানেও ডিফিকাল্টি ইন সোলিং থাকবে।
difficulty in swallowing. irritant কাজ থাকতে পারে, টেস্টটা অল্টার হয়ে যেতে পারে, মানে খাবার দাবারের টেস্টটা অল্টার হয়ে যেতে পারে। আনপ্লেজেন্ট মানে অস্বাভাবিক, unpleasant taste and smell. Taste and smell. গন্ধটা অল্টার হয়ে যাবে এবং খাবারের স্বাদটাও কি অল্টার হয়ে যাবে। আনপ্লেজেন্ট, প্লেজেন্ট মানে আনন্দদায়ক, আনপ্লেজেন্ট মানে পীড়াদায়ক, পীড়াদায়ক স্বাদ পাবে না খাবারে, স্বাদটা বিরক্ত লাগবে, গন্ধটাও বিরক্ত লাগবে। এখন যেটা বলবো এটা অনেক গুরুত্বপূর্ণ, সাইন অথবা কার্ডিনাল ফিচার অফ ক্রনিক টনসিলাইটিস। ক্রনিক টনসিলাইটিসের সাইন কি কি অথবা কার্ডিনাল ফিচার কি ক্রনিক টনসিলাইটিসের, আপনি কিভাবে বুঝবেন এটা ক্রনিক টনসিলাইটিস? চারটা জিনিস দেখবো আমরা পরীক্ষা করে, এটা কিন্তু আসতে পারে, হ্যাঁ গুরুত্বপূর্ণ। তাহলে সাইন্স অর কার্ডিনাল ফিচার, কার্ডিনাল ফিচার মানে কি, মানে মূল কি ফিচার, মূল কি পাবো। কার্ডিনাল ফিচার এক নাম্বার, tonsils are enlarged. Tonsils are enlarged মানে কি বলেন তো? হ্যাঁ, টনসিলটা বড় হয়ে যাবে, enlarged। অথবা দেখেন অর স্মল, বড়ও হতে পারে কিন্তু ছোটও হতে পারে, স্মল অ্যান্ড ফাইব্রোটিক। ফাইব্রোটিক মানে আপনার তো প্যাথোলজি পড়েননি, যখন একটা জায়গায় বারবার ইনফ্লামেশন হয় তখন ওটা কি হয়, ফাইব্রোসিস হয়ে যায়। ইনফ্লামেশন হবে কি, ওখানে কিছু সেল ড্যামেজ হবে না, বারবার প্রদাহ হচ্ছে, ওখানে যে নর্মাল সেলগুলো আছে সেগুলো কিছু ড্যামেজ হবে না, তো ওই সেলগুলোকে পূরণ করার জন্য কিছু ফাইব্রাস সেল চলে আসছে, তাহলে ফাইব্রোসিস হয়ে যাবে। এটা ফাইব্রোসিস হলে স্মল অ্যান্ড ফাইব্রোটিক হয়ে যাবে, ওই ফাইব্রোসিস হওয়ার কারণে ওটাকে ফাইব্রোটিক বলবো আমরা, ঠিক আছে। Tonsils are enlarged or small and fibrotic. Anterior pillars are congested. Anterior pillar are congested. মানে কনজেশন হয়ে থাকবে। কনজেশন মানে কি, কিভাবে বলবো, কনজেশন মানে জমে যাওয়া কোনো কিছু, মানে ব্লাড গুলো এসে কনজেস্টেড হয়ে থাকবে। কনজেস্টেড বলি না আমরা, কনজেস্টেড মানে কি গ্যাস জাম বেশি। অ্যান্টেরিয়র পিলার গুলো কনজেস্টেড থাকবে। অ্যান্টেরিয়র পিলার মানে হলো টনসিলের সামনের অংশ। 3 নাম্বার হলো যেটা অনেক গুরুত্বপূর্ণ, পাস কাম আউট মানে পাস বের হয়ে আসছে, অন প্রেসিং মানে চাপ দিলে, প্রেস মানে কি চাপ দেওয়া, অন প্রেসিং ওভার উপরে, কার উপর চাপ দিলে পাস বের হবে, অ্যান্টেরিয়র পিলার। যদি অ্যান্টেরিয়র পিলারটাকে আমরা চাপ দিই তাহলে দেখবেন যে পুজ বেড়ে আছে। পাস মানে কি, পুজ আর কি, বাংলা যেটাকে আমরা পুজ বলি এটাকে ইংলিশে পাস বলে। অ্যান্টেরিয়র পিলারকে যদি আমরা চাপ দিই তাহলে এটা পুজ বের হয়ে আসছে। আর এখানেও আমরা কি লিম্ফ নোডের নাম বলেছিলাম কি, জুগুলোডাইগেস্টিক লিম্ফ নোড। এই ক্রনিক টনসিলাইটিসেও জুগুলোডাইগেস্টিক লিম্ফ নোড গুলো বড় থাকবে, তবে এখানে নন টেন্ডার থাকবে, মানে ব্যথা লাগবে না প্যাশেন্টের।
পালপেবল থাকবে বাইলেটারাল, সেটা উপরে দেখি। বাইলেটারাল পালপেবল, এখানে কিন্তু নন টেন্ডার। টেন্ডার মানে কি? আপনারা কি কোনো কথাই বলেন না। টেন্ডার মানে কি? চাপ দিলে ব্যথা লাগবে। আপনি যদি চাপ দেন, রোগী যদি ব্যথা পায়, এটাকে বলে টেন্ডারনেস। তবে নন টেন্ডার মানে ব্যথা পাবে না, মানে লিম্ফ নোড গুলো বড় থাকবে কিন্তু লসিকা গ্রন্থি গুলো বড় থাকবে কিন্তু কোনো ব্যথা লাগবে না। বাইলেটারাল পালপেবল নন টেন্ডার লিম্ফ নোড। লিম্ফ নোড কোন লিম্ফ নোড? জুগুলারি গ্যাস্ট্রিক, সরি আমি নামটা আবার লিখি, জুগুলারি গ্যাস্ট্রিক, জুগুলো ডাইগ্যাস্ট্রিক। এই লিম্ফ নোডটা কোথায় থাকে? কোথায় থাকে এই লিম্ফ নোডটা? এই লসিকা গ্রন্থিটা কোথায় থাকে বলেন তো? হ্যাঁ, এটার নিচে, ঠিক আছে, এখানে থাকে। তাহলে বাইলেটারাল পালপেবল নন টেন্ডার জুগুলারি গ্যাস্ট্রিক লিম্ফ নোড। আপনি যখন এখানে হাত দিবেন তখন দেখবেন যে ফুল একটা আছে, ওটা রোগী ব্যথা পাচ্ছে না, দুই সাইডেই আছে, তাহলে বুঝলো যে ক্রনিক টনসিলাইটিস। এখন ক্রনিক টনসিলাইটিস এর ক্ষেত্রে মেইনলি চিকিৎসা হলো আমাদের সার্জিক্যাল ট্রিটমেন্ট, সার্জারি। সার্জারি, তাই না? অনেকে শুনেননি যে টনসিল অপারেশন হয়েছে? আপনাদের কারো হয়েছে নাকি ছোটবেলায় টনসিল অপারেশন? হয়নি, আচ্ছা। কিন্তু শুনেছেন তো যে টনসিল অপারেশন হয়েছে? তো ক্রনিক টনসিলাইটিস এর ক্ষেত্রে আমরা সার্জারি করবো। এখন কথা হলো সবার ক্রনিক টনসিলাইটিস, তাহলে মানে ধরেন একজনের ক্রনিক টনসিলাইটিস আছে, তাহলে কি আমরা সার্জারি করে দিব? কিছু ইন্ডিকেশন আছে আমরা সার্জারি কখন করব। ক্রনিক টনসিলাইটিস যদি আমার কোনো তেমন সমস্যা না হয় তাহলে আমি সার্জারি করব না। তাহলে সার্জারি কখন করব সেটা আমাদের জানতে হবে। ইন্ডিকেশন অফ সার্জারি, বুঝতে পেরেছেন? মানে কখন সার্জারি করব? ক্রনিক টনসিলাইটিস হলে কিছু কিছু ক্ষেত্রে আমরা সার্জারি করব। এখন কখন সার্জারি করব সেটা আমাদের জানতে হবে। আর সার্জারিটার নাম কি হবে বলেন তো? সার্জারির নাম কি হবে? একটমি শুনেছেন? একটমি, টমি মানে কোনো কিছু কেটে ফেলে দেওয়া। তাহলে টনসিল ফেলে দিবেন, তাহলে কি হবে? টনসিলেক্টমি। টনসিলেক্টমি, টনসিলেক্টমি, ঠিক আছে? তাহলে টনসিলেক্টমি, টনসিলেক্টমির ইন্ডিকেশন মানে কখন, ইন্ডিকেশন মানে কি কখন আমরা করব, কখন করা লাগবে, সেটা হলো ইন্ডিকেশন। টনসিলেক্টমির ইন্ডিকেশন এক নাম্বার হলো রিকারেন্ট ইনফেকশন। রিকারেন্ট মানে কি? বারবার। রিকারেন্ট ইনফেকশন মানে বারবার হচ্ছে। এখন বারবার হচ্ছে, এটার একটা ডেফিনেশন আছে। বারবার হচ্ছে মানে কখন বলবো আমরা বারবার হচ্ছে? এটা একটা সময়সীমা, ধরেন কারো 10 বার হচ্ছে, কারো 5 বার হচ্ছে, কারো 2 বার হচ্ছে, তাহলে কি সবাইকে বারবার বলবো? ডেফিনিশন ওনারা দিয়ে দিয়েছে। যদি বছরে বছরে যদি 7 বারের বেশি হয়, এক বছরে যদি 7 বারের বেশি হয়, অথবা 5 বার করে হচ্ছে, টানা 2 বছর হচ্ছে, অথবা প্রত্যেক বছরে 3 বার করে হচ্ছে, টানা 3 বছর হচ্ছে, তাহলেও কি আমরা বলবো যে রিকারেন্ট। মোর দেন 7, এক বছরে 7 বারের বেশি। মোর দেন 5 মানে 5 বার, 5 বারের বেশি ইনফেকশন ইন কনজিকিউটিভ 2 বার, পরপর 2 বছর, কনজিকিউটিভ
কনজিকিউটিভ মানে কি পরপর 2 ইয়ার্স, প্রত্যেক বছরে 5 বার করে হয়েছে, কিন্তু টানা 2 বছর হয়ে গেছে। গত বছরে 5 বার হয়েছিল, এবছরও 5 বার ইনফেকশন হয়েছে টনসিলে। অথবা মোর দেন 3 টাইমস ইন কনজিকিউটিভ, পরপর 3 বছর, 3 বার, প্রত্যেক বছর 3 বারের বেশি হয়েছে, পরপর 3 বছর হয়েছে। অথবা জানার জন্য কি, অথবা ধরেন আপনি 14 দিনের বেশি ছুটি কাটাচ্ছেন, টনসিলের সমস্যার কারণে বছরে 14 দিনের বেশি ছুটি কাটানো লাগছে, সেক্ষেত্রেও আমরা কি করব, টনসিলার অপারেশনটা করে ফেলবো। বুঝতে পেরেছেন? যদি কারো 1 বছরে যদি 7 বারের বেশি হয়, অথবা যদি 5 বারের বেশি হয় টানা 2 বছর, অথবা 3 বারের বেশি হয় টানা 3 বছর, অথবা 14 দিন ছুটি কাটায়, more than 14 days abstinence from work place আর কি, মানে যদি অ্যাবসেন্ট থাকে বা ছুটি কাটায়, যে কাজটা করে সেখানে 14 দিন ধরে প্রত্যেক বছর 14 দিন যেতে পারছে না টনসিলের কারণে, from work, সেক্ষেত্রে আমরা করবো। ঠিক আছে, এটা হলো 1 নাম্বার ইন্ডিকেশন গেল। 2 নাম্বার ইন্ডিকেশন হলো পেরিটনসিলার অ্যাবসেস। পেরিটনসিলার অ্যাবসেস মানে টনসিলের আশেপাশে অ্যাবসেস হয়ে গেছে, ফোড়া হয়ে গেছে, পেরিটনসিলার অ্যাবসেস। তিন নম্বর হলো টনসিলটা এত বড় হলো, আমরা কি পড়েছি যে কার্ডিনাল ফিচারের মধ্যে একটা হলো যে টনসিলটা কি বড় হয়ে যেতে পারে, তাই না? 4টা কার্ডিনাল ফিচার বলেছি না, একটা টনসিল মে বি এনলার্জড অর স্মল এন্ড ফাইব্রোটিক, বড় হতে পারে ছোট হতে পারে। এখন যদি আমার টনসিলটা এমন বড় হয় যে আমার ঢোক গিলতে কষ্ট হচ্ছে, খাবার দাবার খেতে কষ্ট হচ্ছে, অথবা শ্বাস প্রশ্বাসে কষ্ট হচ্ছে, ঠিক আছে, তখন আমরা কি অপারেশন করে ফেলবো। অন্য কোনো সমস্যা হচ্ছে না, শুধু টনসিলটা বড় আর কি আমার ঢোক গিলতে কষ্ট হচ্ছে, অথবা রাতে ঘুমালে দেখা যায় যে শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে টনসিলের কারণে, ঠিক মতো শ্বাস নিতে পারছে না, সেক্ষেত্রেও আমরা অপারেশন করব। তাহলে টনসিল কজিং, বড় টনসিল কি কি সমস্যা করলে আমরা কেটে ফেলে দিব? ডিফিকাল্টি ইন ডিগ্লুটেশন বা সোয়ালোইং, ডিফিকাল্টি ইন সোয়ালোইং, ঢোক গিলতে কষ্ট হচ্ছে, অথবা এয়ারওয়ে অবস্ট্রাকশন হচ্ছে। এই কয়টা মনে রাখবেন। আচ্ছা, আরেকটা জিনিস বলে নিই আপনাদেরকে, অ্যাকিউট টনসিলাইটিস যদি আমরা চিকিৎসা না করি তাহলে কি কি, আচ্ছা আগে সার্জারিটা শেষ করে ফেলি, সার্জারি যেটা করছি। এখন সার্জারি তো করলাম, কখন কখন করব বলেছি, আচ্ছা কখন করা যাবে না সেটা জানতে হবে না। ধরেন রোগী সার্জারির জন্য ফিট না, এখন আমি সার্জারি করে ফেললাম, তাহলে রোগীর ক্ষতি হবে না? তাহলে এটাকে বলে কি কন্ট্রা ইন্ডিকেশন, কন্ট্রা ইন্ডিকেশন অফ টনসিলেক্টমি, কন্ট্রা ইন্ডিকেশন।
contraindication of tonsillectomy. ক্রনিক টনসিলাইটিস আছে কিন্তু অপারেশন করা যাবে না। কখন কখন করা যাবে না? যদি অ্যাকিউট ইনফেকশন থাকে। অ্যাকিউট ইনফেকশন মানে রোগীর একটা অ্যাকিউট ইনফেকশন আছে, সেক্ষেত্রে করা যাবে। আনকন্ট্রোলড সিস্টেমিক ডিজিজ, আনকন্ট্রোলড মানে কি? আনকন্ট্রোল মানে কি? কন্ট্রোলে নেই। সিস্টেমিক ডিজিজ মানে কিছু কিছু রোগ কন্ট্রোলে নেই, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন। মানে কারো ডায়াবেটিস আছে, সাথে ক্রনিক টনসিলাইটিসও আছে। মানে আপনি ডায়াবেটিস কন্ট্রোল না করে টনসিলের অপারেশন করতে যাবেন? পারবেন না, করতে পারবেন না। আনকন্ট্রোল সিস্টেমিক ডিজিজ যেমন ডায়াবেটিস মেলাইটাস, ডিএম মানে ডায়াবেটিস মেলাইটাস, এসটিএন মানে হাইপারটেনশন। যে কোনো ইনফেকশন হতে পারে, ধরেন সর্দি কাশি হলো, বা অ্যাকুইট টনসিলাইটিস ক্রনিকের মধ্যে অ্যাকুইট আবার হতে পারে। ঠিক আছে? সর্দি কাশি হলো, জ্বর হলো, ঠিক আছে, বা একটা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলো, যে কোনো অ্যাকুইট ইনফেকশনে করতে পারবেন না, কারণ হ্যাঁ শেষে করতে পারবেন, কন্ট্রোল করে তারপর করতে পারবেন, কারণ অ্যাকুইটে ব্লিডিং এর চান্স বেশি থাকে। হাইপারটেনশন অনেক বেশি প্রেসার, প্রেসার কন্ট্রোলে নেই, সেক্ষেত্রেও করতে পারবেন না, কন্ট্রোলে এনে তারপর করতে হবে। ব্লাড ডিসঅর্ডার আছে, ব্লাড ডিসঅর্ডার, কিছু ব্লিডিং ডিসঅর্ডার আছে না, অনেক বেশি রক্তক্ষরণ হবে, নাম বলতে পারবেন কিছু? হ্যাঁ, ব্লাড ডিসঅর্ডার, ব্লাড ডিসঅর্ডার কি কি আছে? লিউকেমিয়া, লিউকেমিয়া মানে ব্লাড ক্যান্সার, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। হ্যাঁ, পায়েস ওটা ব্লাডের ডিজিজ না, ওটা তো আপনার লোকাল একটা ডিজিজ, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। লিউকেমিয়া, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া এগুলো থাকলে করতে পারবেন না। হিমোফিলিয়া, যেমন হিমোফিলিয়া নাম শুনেছেন না? হিমোফিলিয়া, তাহলে এইসব ক্ষেত্রে আমরা টনসিলের অপারেশন করতে পারবো না। আমাদের মনে হয় নামাজের সময় হয়ে গেছে, বাকিটা নামাজের পরে ইনশাল্লাহ। আচ্ছা, তারপর এটার কারণে পানি নষ্ট হয়ে গেছে, এটা আচ্ছা আচ্ছা, বুঝতে না। তাহলে আমরা ইন্ডিকেশন পড়লাম টনসিলেক্টমি, কন্ট্রাইন্ডিকেশন পড়লাম। আরেকটা জিনিস আপনাদেরকে বলিনি, সেটা হলো অ্যাকিউট টনসিলাইটিস যদি আমরা ট্রিটমেন্ট না করি কি সমস্যা হবে, কি জটিলতা দেখা দিবে? কমপ্লিকেশনস অফ অ্যাকিউট টনসিলাইটিস। কি কি জটিলতা দেখা দেবে যদি আমরা চিকিৎসা না করি অ্যাকিউট টনসিলাইটিসকে? একটা হবে যে ক্রনিক টনসিলাইটিস হয়ে যেতে পারে, তাই না? অ্যাকিউট থেকে ট্রিটমেন্ট করলাম না, ক্রনিক হয়ে গেল। ক্রনিক টনসিলাইটিস। আরেকটা হলো পেরিটনসিলার অ্যাবসেস হতে পারে। পেরিটনসিলার অ্যাবসেস, টনসিলের আশেপাশে ফোড়া হয়ে যেতে পারে। প্যারাফ্যারিঞ্জিয়াল অ্যাবসেস, ফ্যারিংসের আশেপাশে ফোড়া হয়ে যেতে পারে। প্যারাফ্যারিঞ্জিয়াল
ফ্যারিংস মানে কি বলেন তো? ফ্যারিংস, ল্যারিংস, ফ্যারিংস, কারণ ল্যারিঞ্জাইটিস ফ্যারিঞ্জাইটিস সব শ্বাসকষ্ট। হ্যাঁ, কন্টিনিউশন শ্বাসনালীর যে ওটা কি ফ্যারিঞ্জাইটিস না ল্যারিঞ্জাইটিস? ফ্যারিঞ্জাইটিস। তাহলে ফ্যারিঞ্জাইটিস কি মানে ফ্যারিংসটা কি? ফ্যারিংসটা হলো খাদ্যনালীর অংশ, ঠিক আছে? এদিকে যে আমাদের অংশটা আছে ওটা হলো ফ্যারিংস, ওটাই কন্টিনিউশন হয়ে গেছে কি খাদ্যনালীর সাথে। আর ল্যারিংস যেটা ওটাও কন্টিনিউশন হয়েছে টাকের সাথে মানে শ্বাসনালীর সাথে, ঠিক আছে? তো প্যারাফ্যারিঞ্জিয়াল অ্যাক্সেস মানে ফ্যারিংসের আশেপাশে অ্যাক্সেস হয়েছে। আর কি হতে পারে? অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস, এজিএন। এজিএন বললে তো হবে না, অ্যাকিউট। এটা কিভাবে হয় সে মেকানিজম তো বলা দরকার আপনাদেরকে। গ্লোমেরুলোনেফ্রাইটিস, অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস অনেক সময় যে গলা ব্যথার পরে কি হয়, বাচ্চাদের শরীরটা একটু ফুলে গেছে, ফুলে গিয়ে কিডনির সমস্যা হয়ে গেছে। সেটা ভিন্ন মেকানিজম আছে, যাই হোক তো হতে পারে রিউমেটিক ফিভার হতে পারে। হলো কমপ্লিকেশন গ্লোমেরুলোনেফ্রাইটিস, এটা একটা কিডনি রোগ, অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস। যারা অনলাইনে আছেন শুনতে পাচ্ছেন আপনারা? রেসপন্স জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলো হলো কমপ্লিকেশন। টনসিলাইটিস মোটামুটি আমরা শেষ। তারপর কি আছে আমাদের? এপিস্টেক্সিস। এপিস্টেক্সিস মানে কি? এপিস্টেক্সিস আইডিয়া আছে? দিয়েছি তো, অ্যাকিউট টনসিলাইটিসের ট্রিটমেন্ট আগে দিয়েছি, এটা বলতে ভুলে গেছিলাম তো সেজন্য। অ্যাকিউট টনসিলাইটিসের ট্রিটমেন্ট দিয়েছি, আর ক্রনিক টনসিলাইটিসের ট্রিটমেন্ট হলো টনসিলেক্টমি। টনসিলেক্টমি নিয়ে তো অনেক কিছু বললাম। অ্যাকিউট টনসিলাইটিসের ট্রিটমেন্ট দেখেন আপনি, খাতায় লেখা আছে তো। তো কমপ্লিকেশনটা তখন বলা হয়নি তো সেজন্য এখন বলে নিলাম। এপিস্টেক্সিস, হোয়াট ইজ এপিস্টেক্সিস? নাক থেকে রক্ত যাওয়া, সহজ কথা। Bleeding from nose. Bleeding from nose is called epistaxis. দেখেছেন কারণ নাক থেকে রক্ত যেতে কখনো এরকম কাউকে দেখেছেন? হ্যাঁ, আপনি আছেন রোগী? আচ্ছা, তাহলে ভালো, শিখে ফেললেন রোগী দেখে। এপিস্টেক্সিস, ব্লিডিং ফ্রম নোজ ইজ কল্ড এপিস্টেক্সিস। আচ্ছা, আপনার নোজের অ্যানাটমি বলেছেন মানে আছে ল্যাটারাল ওয়াল অফ দ্য নোজ কি নিয়ে গঠিত, তারপর নেজাল সেপ্টাম আছে, হ্যাঁ কিছুটা আরবিনেট আছে, কিছু আছে মিয়াটাস আছে। তো যাই হোক, আমাদের নোজে যে ব্লাড সাপ্লাই সেটা মনে আছে, সেখানে একটা লিটেলস এরিয়া ছিল, লিটেলস এরিয়া। আচ্ছা, এত কিছু মনে রাখার দরকার নেই। যে আমাদের নাকে যে রক্ত যায় সেটা বেশিরভাগ 90% ক্ষেত্রে লিটেলস এরিয়া থেকে যায়। লিটেলস এরিয়া একটা এরিয়ার নাম যেখানে অনেকগুলো ব্লাড ভেসেলস অ্যানাটোমোসিস হয়, মানে একটা আরেকটার সাথে মিলিত হয়, এটাকে বলে লিটেলস এরিয়া। 90% ক্ষেত্রে এপিস্টেক্সিসটা হয় এই লিটেলস এরিয়া থেকে। খুব গলার সমস্যা হচ্ছে, ঠিক আছে? লিটেলস এরিয়াতে তাহলে কি হয়, অনেকগুলো ব্লাড ভেসেলস থাকে। এটা থাকে অ্যান্টেরিয়র আর ইনফেরিয়র পার্ট অফ নেজাল সেপ্টাম। নেজাল সেপ্টাম সামনের এবং নিচের দিকে অংশে এই লিটেলস এরিয়াটা থাকে, এখান থেকে হয় বেশিরভাগ এপিস্টেক্সিস। এখন কজ কি, কারণ কি এপিস্টেক্সিসের? কিছু হচ্ছে লোকাল কজ মানে নাকের সমস্যা, নাকের বিভিন্ন সমস্যার কারণে হতে পারে। কিছু আছে জেনারেল কজ, সাধারণ কজ, অন্য শরীরের অন্য কোথাও রোগ, ওইটার কারণে এপিস্টেক্সিস হতে পারে। আবার কিছু আছে ইডিওপ্যাথিক মানে জানা যায়নি। তাহলে আমাদের এবার ধরেন লোকাল কজ, লোকাল কজ মানে ওই জায়গায় সমস্যা, নাকের সমস্যা। নাকে কি কি সমস্যার কারণে হতে পারে?
যেমন ধরেন নাকে ইনফেকশন আছে, ইনফেকশন, সরি লোকাল কজের মধ্যে নোজ আছে, লোকাল, লোকালের মধ্যে নোজ, নোজের মধ্যে ইনফেকশন, ইনফেকশনকে কি বলে? রাইনাইটিস, রাইনাইটিস। অথবা আপনার ধরেন কিছু ক্রনিক ডিজিজ আছে, এগুলো অ্যাকিউট ক্ষেত্রে রেয়ার, খুব বেশি রাইনাইটিস হয়ে যে সবার এপিস্টেক্সিস হয়ে যাবে এরকম না। ক্রনিকের ক্ষেত্রে আপনার ধরেন অ্যাট্রোপিক রাইনাইটিস, অ্যাট্রোপিক রাইনাইটিস ক্রনিক। অ্যাকিউট কজে অ্যাকিউট রাইনাইটিসের কারণে হতে পারে, ক্রনিকের মধ্যে অ্যাট্রোপিক রাইনাইটিসের কারণে হতে পারে ইনফেকশন। তারও আগে ট্রমা লেখা দরকার ছিল। ট্রমা, ট্রমা মানে কি? হ্যাঁ, ভেঙে যাওয়া মানে আঘাত পাওয়া আর কি। না একটু ভেঙে যাবে না, আঘাত, আঘাত পেলে যে কোনো ধরনের ট্রমা, নাকের ট্রমা দিলেন, যেমন ফিঙ্গার নেল ট্রমা, নাকি অভ্যাস আছে নখ দিয়ে নাক ইয়ে করা, ফিঙ্গার নেল ট্রমা, নাকের ভিতর নখ দিয়ে রাখলেন, উঠলেন, ওখান থেকে এপিস্টেসিস হতে পারে, ফিঙ্গার নেল ট্রমা। অথবা ধরেন আপনি নাকে কোনো সার্জারি করলেন, নোজ অ্যান্ড প্যারানাসাল সাইনাস সার্জারি, নোজ অ্যান্ড প্যারানাসাল সাইনাস সার্জারি, যে কোনো সার্জারির পরেও ব্লিডিং হতে পারে এপিস্টেসিস। তাহলে ট্রমা হতে পারে, ইনফেকশন হতে পারে, আর কি হতে পারে? লোকের মধ্যে টিউমার হতে পারে, টিউমার হতে পারে না, অনেক সময় নাকের টিউমারের কারণে এরকম আপনার এপিস্টেসিস হতে পারে, টিউমার। টিউমার, টিউমারের মধ্যে যেমন আপনার আছে হেমানজিওমা, টিউমার কয়েকটার নাম, প্যারানাসাল সাইনাস, হেমানজিওমা। সাইনোসাইটিস পড়েননি? সাইনোসাইটিস তখন প্যারানাসাল সাইনাস বলেনি, তবে কথা প্যারানাসাল সাইনাস মানে নাকের আশেপাশে যে সাইনাস গুলো আছে, যেসব জায়গায় এয়ার বাতাস থাকে, যেমন হেমানজিওমা। টিউমারের কারণেও আপনার এপিস্টেসিস হতে পারে। আর কি আছে লোকাল কজের মধ্যে? এটা অনেক কমন, এটা অনেক বেশি কমন, যে আপনার এই ডিএনএস মানে ডেভিয়েটেড নেজাল সেপ্টাম, নাকের হাতটা বাঁকা, এরকম দেখেছেন অনেকে নাকের হাতটা বাঁকা, ডিএনএস, তাদের ক্ষেত্রেও কিন্তু এরকম হতে পারে। তার ডিএনএস আছে নাকি? নাকের হাত বাঁকা আছে? আচ্ছা, তাহলে আচ্ছা, একটা কজ কিন্তু আছে ইডিওপ্যাথিক, তাহলে ওটা হতে পারে ইডিওপ্যাথিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইডিওপ্যাথিক হতে পারে। তাহলে আপনার ডেভিয়েটেড নেজাল সেপ্টাম, ইডিওপ্যাথিক ডেভিয়েটেড নেজাল সেপ্টাম, হাত বাঁকা, এটাকে সংক্ষেপে ডিএনএস বলে, ডিএনএস। ঠিক আছে, ডেভিয়েটেড নেজাল সেপ্টাম হলেও আপনার এরকম হতে পারে, এপিস্টেসিস হতে পারে, নাক দিয়ে রক্ত যেতে পারে। তারপর আসেন জেনারেল কজ। জেনারেল কজ মানে অন্য রোগের কারণে এপিস্টেসিস হচ্ছে। কোনটা খারাপ? জেনারেল কজ, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কজ হলো হাইপারটেনশন। হাইপারটেনশন উচ্চ রক্তচাপ থাকলে তাদের ক্ষেত্রে কি নাক দিয়ে রক্ত যেতে পারে। যেমন আপনার ব্লাড ডিসঅর্ডার, তার আগে আমরা কিছু ব্লাড ডিসঅর্ডারের নাম বলেছি, যখন আমরা অপারেশন করতে পারবো না, কারণ এগুলোতে ব্লিডিং হবে, রোগীর অনেক বেশি রক্ত যাবে,
তাহলে নাক দিয়ে রক্ত যাবে, ব্লাড ডিসঅর্ডার। ব্লাড ডিসঅর্ডারের মধ্যে কি কি আছে? লিউকেমিয়া মানে রক্ত ক্যান্সার, লিউকেমিয়া, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। এগুলোর ক্ষেত্রেও কি এপিস্টেসিস হতে পারে। ব্লাড ডিসঅর্ডার কিছু বললাম। লিভারের সমস্যার কারণেও কিন্তু নাক দিয়ে রক্ত যেতে পারে। লিভার কজের মধ্যে আছে সিরোসিস, সিরোসিস অফ লিভার মানে পুরো লিভারটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, সেক্ষেত্রে এখানে করতে হবে না। কিছু ড্রাগস এর কারণে হতে পারে নাক দিয়ে রক্ত যেতে পারে। যেমন ধরেন আপনার অ্যাসপিরিন, ওয়ারফেরিন, এগুলোর কারণে নাক দিয়ে রক্ত যেতে পারে। কি আছে? ওয়ারফেরিন, অ্যান্টিকোগুলেন্ট, সিরোসিস, CIRRHOSIS, CIRRHOSIS, সিরোসিস। আর কিছু তো আছে ইডিওপ্যাথিক, যে আপনারটা জানা যাচ্ছে না, কারণ অবশ্যই সব তো জানায়নি। হাই প্রেশার আছে? আচ্ছা, লো প্রেশার। লো কত থাকে? লো প্রেশার কত থাকে? হ্যাঁ, ইডিওপ্যাথিক 80-120 থেকে কম থাকলে কি আমরা লো প্রেশার বলবো? আপনার কত থাকে? সিস্টোলিক কত, ডায়াস্টোলিক কত সেটা বলেন। উপরেরটা কত, নিচেরটা কত? আচ্ছা, কারো কারো ক্ষেত্রে আপনার তো কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা, আচ্ছা। মানে কারো কারো ক্ষেত্রে প্রেশার একটু কম থাকতে পারে, সমস্যা নেই। ও, আপনাদের তো মেডিসিন ভাইবা নিলাম না, প্রেশারের কথা আপনাদের কিছু মানে জিজ্ঞেস করেছিলাম। বলি তাহলে এটা একটু সবসময় মনে রাখবেন, সিস্টোলিক, ডায়াস্টোলিক। আচ্ছা, ইডিওপ্যাথিক মানে কোনো কারণ জানা নেই, কোনো কারণ জানা নেই। আচ্ছা, এখানে বলি একটু, ব্লাড প্রেশার, বিপি, হ্যাঁ, ব্লাড প্রেশার উপরেরটাকে কি বলি আমরা? সিস্টোলিক। লিখে রাখেন আপনাদের মেডিসিন ভাইবা নিয়ে আমি এটা আপনাদের সুযোগ পেয়েছি বলে দিচ্ছি। আর হলো ডায়াস্টোলিক। সিস্টোলিক যদি আপনার সিস্টোলিক নরমাল হলো 110 থেকে 140 মিলিমিটার অফ মার্কারি, এর মধ্যে থাকে নরমাল, ঠিক আছে? 110 থেকে 140 এর মধ্যে থাকলে নরমাল। আর ডায়াস্টোলিক যদি আপনার 60 থেকে 90 এর মধ্যে থাকে তাও কি নরমাল। এর কম হলে তখন আমরা হাইপোটেনশন বলবো, আর এর বেশি হলে 140 এর বেশি, উপরে 90 এর বেশি, তখন আমরা হাইপারটেনশন বলবো। এখন কারো ওই যে ওনার ধরলেন 95/70-75, এখন ওনার কোনো সিমটম হচ্ছে না, কোনো সমস্যা হচ্ছে না, এটাকেও আমরা নরমাল বলবো। আমার প্রেশার মাপলেও হয়তো আপনি এরকম 100/60 পেতে পারেন, 70 পেতে পারেন। চিকন চাকন মানুষ বা বিশেষ করে মহিলার ক্ষেত্রে এটা হয়। যেমন ধরেন আপনি 95 পেলেন বা 90ও পেলেন, কিন্তু তার কোনো সমস্যা নেই, এক্ষেত্রে কিছু করার দরকার নেই, ওটাও তার জন্য নরমাল। এটাকে বলে লো সেট বিপি, মানে তার বিপিটা সেট করাই আছে লো ভাবে, ওটা তার সমস্যা হচ্ছে না, ওটা তার শরীর অ্যাডজাস্ট করে নিয়েছে, ঠিক আছে? তো এটা মনে রাখবে, সিস্টোলিক, হ্যাঁ, সমস্যা নেই, এটা কোনো সমস্যা নেই। সিস্টোলিক 110 থেকে 140, ডায়াস্টোলিক 60 থেকে 90। আর বিপি বাড়ার সময় অবশ্যই আগে সিস্টোলিকটা বলবে। ধরেন আপনি সিস্টোলিক পেলেন 130, ডায়াস্টোলিক পেলেন 80, তাহলে 130/80 এভাবে বলবেন। জি, 80/130 এরকম বলার নিয়ম না, ঠিক আছে?
আচ্ছা যাই হোক, এপিস্টেসিস তাহলে আমরা কতগুলো বললাম। এখন আপনি কি করবেন, ট্রিটমেন্ট কি দিবেন? হ্যাঁ হ্যাঁ, কি না না, এটা হলো ডায়াবেটিস, জি, হাইপোগ্লাইসেমিয়া। আচ্ছা সেটা আপনাদের লাগবে না, মানে ধরেন স্ট্রোক করে না অনেক সময়, আপনার হয়তো বা পেতে পারেন গ্রামের দিকে, ধরেন অ্যাক্সিডেন্ট অবশ্যই এগুলো বাই হলো, মানে স্ট্রোক করেছে রুগীটা, তখন তার প্রেশারটা অনেক বেশি থাকে, কিন্তু আপনি যখন প্রেশারটা কমাতে পারবেন না, হুট করে কমাতে পারবেন না, সেক্ষেত্রে রুগী আরো ক্ষতি হয়ে যাবে। বুঝতে পারছেন? এই জন্য আপনাদেরকে বলেছি, কারণ হয়তো বা আপনার কাছে আসলো, থেকে আসে দেখা যায় অনেক বড় সমস্যা, কিন্তু হসপিটালে যাবে না, ডাক্তারের কাছে যাবে না, আপনার কাছে আসলে ফার্মেসিতে যে আচ্ছা আমাকে একটু ওষুধ দেন, তখন আপনি দেখবেন যে প্রেশার মেপে দেখবেন যে বেশি, আপনি তো বললেন যে, আরে একটু প্রেশার বেশি, কমিয়ে দিই, কমিয়ে দিলেন রোগীর ক্ষতি হয়ে গেল, সেই জন্য জিজ্ঞেস করেছিলাম। এটা মাথায় রাখবেন, যদি প্যারালাইজ থাকে মানে স্ট্রোক থাকে, সেক্ষেত্রে আপনি প্রেশার হঠাৎ করে কমাতে পারেন না, আস্তে আস্তে কমাতে হবে। এটা আবার অনেক গাইডলাইন আছে, যাই হোক। এপিস্টেসিস, এখন এপিস্টেসিস হলে কি করবেন, ট্রিটমেন্ট কি দিবেন? হ্যাঁ, treatment কি দিবেন? রক্ত পড়া বন্ধ করবেন, কিভাবে করবেন আপনার তো হয়, আপনি জানবেন। একটা হলো প্রথমে টর্টাস মেথড আছে, একটা টর্টাস মেথড, টর্টাস মেথড ফলো করবেন। টর্টাস মেথড আমাদের ইন্ডেক্স থাম্ব দিয়ে, ইন্ডেক্স ফিঙ্গার এই দুটো দিয়ে নোজ পিঞ্চ করতে হবে, চেপে ধরবেন, বা মানে বৃদ্ধাঙ্গুল আর এটা এটা কি বলে, হালুত আঙ্গুল, এই দুটো দিয়ে নাকটা চেপে ধরবেন, পেশেন্টকে বসাবেন, সিটিং পজিশনে থাকবে, নোজে পিঞ্চ করে রাখবেন 5 মিনিট, এবং হেডটা ফরওয়ার্ড, লিনিং ফরওয়ার্ড, একটু সামনের দিকে চেপে দিবেন, এভাবে নাকটা চেপে ধরে রাখবেন, তাই না? ব্লিডিং হচ্ছে মানে কি, আপনার ব্লাড ভেসেল রক্ত থেকে, এখন এটা যদি প্রেসার দেই তাহলে কি হবে, নার্ভ কনস্ট্রিকশন হবে, প্রেসারটা দিলে আমার কি ব্লিডিংটা বন্ধ হবে, অথবা প্রেসার দিব, তারপর আমরা আইস প্যাক দিতে পারি জায়গায়, বুঝতে পারছেন? ঠান্ডা বরফ লাগাতে পারি, এখান থেকে রক্ত বেরোচ্ছে, না ঠান্ডা বরফ লাগাতে পারি, বরফ লাগালে কি হবে, সরি আইস প্যাক, বরফ লাগালে কি হবে, ঠান্ডা জিনিস কি করে, ভাস্কো কনস্ট্রিকশন করে, মানে রক্তনালীকে সংকোচন করে, তাহলে রক্তনালী যদি সংকোচন হয় তাহলে আমার রক্ত পড়াটা কি হবে, কিছুটা বন্ধ হবে, কমবে, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা আইস প্যাক দিতে পারি। তারপর আপনার হসপিটালে পাঠিয়ে দিবেন, আপনি তো প্রাইমারি করে হসপিটাল পাঠিয়ে দিবেন, হসপিটাল দিলে ওনারা অনেক কিছু করবে, যেমন ইএনটি সার্জনরা করে অ্যান্টিরিয়র ন্যাসাল প্যাকিং, অ্যান্টিরিয়র ন্যাসাল প্যাকিং, এটা ইএনটি সার্জনরা করবে, নাক কান গলা ওনারা করবে, নাকের মধ্যে একটা গজ দিয়ে এটা প্যাক করে দিবে। সবসময় মনে রাখবেন, ব্লিডিং হলে আমরা কয়েকটা মেথড ফলো করি, যেখান থেকে রক্ত যাচ্ছে আমরা একটা প্রেসার দিতে পারি, প্রেসার দিলে রক্ত পড়াটা সবসময় বন্ধ হবে। চেপে ধরেন না, আমাদের কোথাও থেকে রক্ত বের হয়, আমরা কি করি, সাথে সাথে চেপে ধরি, তাহলে প্রেসার একটা মেথড হলো রক্ত বন্ধ করে, সেজন্য এখানে অ্যান্টিনাজাল প্যাকিং করে, নাকের মধ্যে একটা প্যাক দিয়ে দেয়, এটাকে অ্যান্টিনাজাল প্যাকিং বলে। তাও যে বন্ধ হচ্ছে না, তাহলে আমরা কটারাইজেশন করতে পারি। কটারাইজেশন মানে ওই আটাইটাকে, ওই রক্তনালীটাকে কটা দিয়ে সিল করে দিব, কমপ্লিট করে দিব, মানে ওইটা কটার ইলেকট্রিক ইয়েতে চলে, ওটা দিয়ে দিলে ওখানে আপনার প্রোটিন গুলো কোয়াগুলেট হয়ে রক্তটা বন্ধ হবে, কটারাইজেশন বলে থাকে, এটা হসপিটালে করা হয়। অথবা আপনি লাইগেশন অফ ভেসেল করতে পারেন, যে নালী থেকে রক্তনালী থেকে রক্ত, সেটাকে আমরা বেঁধে দিতে পারি, এগুলো সব আসলে ইএনটি সার্জনরা করবে। হ্যাঁ, আমরা তাহলে প্রাইমারিতে কি করবো, চেপে ধরুন, আপনি রুগীকে 5 মিনিট বসে রাখবে, একটু মাথাটা সামনে দিকে দিয়ে, এটাকে টর্টাস মেথড বলে, একটা ঠান্ডা বরফ ওই নাকে লাগিয়ে দিবে, যাতে রক্তটা একটু বন্ধ হয়, সাথে সাথে পাঠিয়ে দিব হসপিটালে, বাকিটা অন্য চিকিৎসা করবে।
এক্সিস থেকে আর কি বলবো, আচ্ছা তারপর আছে ল্যারিঞ্জাইটিস। ল্যারিঞ্জাইটিস ল্যারিঞ্জাইটিস কি তাহলে? ইনফ্লামেশন অফ ল্যারিংস। বললাম না আইটিস মানে সবগুলোর ইনফ্লামেশন, তাহলে ল্যারিংসের ইনফ্লামেশন হলে ল্যারিঞ্জাইটিস। ইনফ্লামেশন অফ ল্যারিংস। ল্যারিংসটা কি? অ্যানাটমি তো পড়েছেন যে এটা আমাদের মানে শ্বসনতন্ত্রের একটা অংশ। এখানে কি আছে, আমাদের ট্রাকিয়া আছে তাই না? ট্রাকিয়াতে করে ল্যারিংস থাকে, এদিকে ল্যারিংস থাকে, ল্যারিংসের পরে ট্রাকিয়া থাকে, তারপরে কি থাকে, লাংসটা ব্রঙ্কাই থাকে, লাংস পর্যন্ত যায়। তাহলে এটা শ্বাসনালীর একটা অংশ। তাহলে এটার কাজ কি? ল্যারিংসের কাজ কি? কথা বলছি না, ল্যারিংসের কাজ আমাদের ভয়েস প্রোডাকশন করা, কথা বলা, তারপর আপনার শ্বাস রেসপিরেশন, ল্যারিংসের কাজ। তাহলে ফাংশন অফ ল্যারিংস এটা কি দেখে? ফাংশন অফ ল্যারিংস তাহলে কি কি কাজ? ল্যারিংসের কাজ কি? রেসপিরেশন, শ্বাস প্রশ্বাস নেওয়া, রেসপিরেশন। আর এটা হলো ফোনেশন মানে কথা বলা, ফোনেশন। ফোনেশন মানে কথা বলা, প্রোডাকশন করা, ফোনেশন। ফোনেশন, রেসপিরেশন, এটা হলো ল্যারিংসের কাজ। তাহলে যখন ইনফ্লামেশন হবে ল্যারিংজাইটিস হবে। কি কি সিমটম পাবো আমরা? তাহলে যেটা দিয়ে কথা বলছেন সেটাতে ইনফ্লামেশন, তাহলে কথাটা সুন্দর হবে? যে কথা বলবে, যে কাজটা করবে সে নিজেই অসুস্থ, তার মধ্যে প্রদাহ হয়ে গেল, তাহলে কি হবে? সিমটম কি থাকবে? মানে কথা বলা, কথা বলা মানে ভয়েস প্রোডাকশন করা, ফোনেশন। হ্যাঁ, শ্বাস নেওয়া। ফোনেশন, রেসপিরেশন। সিমটম কি থাকবে? বা ক্লিনিক্যাল ফিচার বলি আমরা, এক্ষেত্রে আমরা এক্সামিনেশন করে খুব বেশি পাবো না, ক্লিনিক্যাল ফিচারই বলি। ক্লিনিক্যাল ফিচার কি লাগবে, কি কি সমস্যা হবে বলেন তো? যে কথা বলে তার মধ্যে ইনফ্লামেশন, তাহলে কি হবে? হর্সনেস অফ ভয়েস হবে, গলাটা ভেঙে যাবে, কথাটা সুন্দরভাবে আসবে না। হর্সনেস অফ ভয়েস, হর্সনেস অফ ভয়েস আমরা বলি না গলা ভেঙে গেছে, ওটা হর্সনেস অফ ভয়েস হবে। পেইন হবে, গলায় ব্যথা হবে। পেইন ইজ গলা ব্যথা হবে, স্পেশালি আফটার টেকিং। কথা বলার পরে বেশি হবে। আমার হচ্ছে, আমার মনে হয় ল্যারিঞ্জাইটিস হয়ে গেছে। স্পেশালি বিশেষভাবে কথা বলার পরে গলাতে অস্বস্তি লাগবে, ব্যথা ব্যথা লাগবে আফটার টকিং। ফিভার থাকতে পারে, যেটাতে ইনফ্লামেশন, তো শরীরে অস্বস্তি লাগতে পারে, খারাপ তো লাগবেই। ফিভার থাকতে পারে, যেটাতে ইনফ্লামেশন, ফিভার থাকতে পারে। ম্যালাইস থাকতে পারে, শরীরে একটু খারাপ খারাপ লাগা।
কিসে কি দিবেন? কি দিবেন বলেন তো? এত উপদেশ কি দিবেন? মেলায় মানে শরীর ক্লিন করা। হ্যাঁ হ্যাঁ, লোকাল হিট, হ্যাঁ এটা একটা ভালো কথা বলেছেন। লোকাল হিট দিবেন। তারপর গলা কষ্ট হচ্ছে কথা বলতে, কি বলবেন? ভোকাল রেস্ট দিবেন, যে কথা কম বলবেন, কথা আস্তে বলবেন বা কথা কম বলবেন, ভোকাল রেস্ট, কথা বলবেন না। ভোকাল রেস্ট, তাহলে আমরা কি দিব? ভোকাল রেস্ট, কথা বন্ধ, হ্যাঁ, ভোকাল রেস্ট। তারপর কি? লোকাল হিট, হ্যাঁ, গরম পানি খেতে পারে, চা খেতে পারে, যাতে ওখানে লোকাল জায়গাটাই হিট হয়। গরম লাগলে ওটার ইনফ্লামেশনটা একটু কমবে, লোকাল হিট দিতে পারে। ও সিমটম আরেকটা লেখেন, কাশ, কাশি হতে পারে, কাশ হতে পারে, ড্রাই কাফ, ইরিটেন্ট কাফ হতে পারে, এর মধ্যে লেখেন। লোকাল হিট দিলাম, যেহেতু একটু জ্বর থাকতে পারে সেজন্য আমরা প্যারাসিটামল দিতে পারবো। যেহেতু কাশি হচ্ছে, শুকনো কাশি হচ্ছে, তাহলে কি দিব আমরা? কাফ সাপ্রেসেন্ট। অ্যামব্রক্স না, দিব হলো মিরাকস, কাফ সাপ্রেসেন্ট। বিউটামিনের সাইটেট আছে, জেনেরিক হলো বিউটামিনের সাইটেট, কাফ সাপ্রেসেন্ট। কাফ সাপ্রেসেন্ট তো আপনার মানে ফার্মাকোলজিতে পড়ে ফেলেছেন, তাই না? এটা হলো কাফ সাপ্রেসেন্টটা কখন দেওয়া যাবে? যখন শুকনা কাশি হবে, কাশির সাথে কফ যাবে না, তখন দেওয়া যাবে বিউটামিনের সাইটেট, বিউটামিনের সাইটেট, ভিটামিনের সাইটেট মিরাকফ নামে পাওয়া যায়, না সিরাপ, সিরাপ মিরাকফ। দেখেন, যদি কাশি ইয়ে যায়, কফ যায়, তখন কিন্তু আপনি মিরাকফ দিতে পারবেন না, খেয়াল রাখতে হবে এটা। হ্যাঁ, শুকনো কাশিতে দেওয়া যাবে। হ্যাঁ, তখন ওই যে যেটা মিউকোলাইটিস যেগুলো, সেগুলো অ্যামব্রক্সিল বা এরকম গুলো। হ্যাঁ, মিউকোলাইটিক, একটা মিউকোলাইটিক আর একটা হলো কাফ সাপ্রেসেন্ট, দুটো কিন্তু পার্থক্য আছে। মিউকোলাইটিক মানে ওরা যে আমাদের কাফ গুলো আছে সেগুলো তারা বের করে দিতে হেল্প করবে, তাহলে ভালো হবে না, কাশিগুলো বের হয়ে যাবে। আর এটা সরাসরি কাফ সাপ্রেসেন্ট, মানে কাশি যে আমাদের হচ্ছে এটাই হতে দিবে না, কারণ আমার কাশিটা তো ড্রাই কাফ, এক্ষেত্রে তো কফ যাচ্ছে না, কাশিটাকে বন্ধ করলে কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু যার কফ যাচ্ছে সাথে, তাকে যদি আপনি কাশিটা বন্ধ করে দেন, তাহলে কফ গুলো বের হতে পারবে ভিতর থেকে, ওইখানে হয়ে আর ইনফেকশন হয়ে যাবে, আরো ইনফেকশন বাড়বে। হ্যাঁ হ্যাঁ, বিউটামিনের সাইটেট, জেনেরিকটাই আসলে শিখা উচিত, তাই না? এই আর কি। তারপর অ্যান্টিবায়োটিক দিতে পারে যদি সেকেন্ডারি ইনফেকশন থাকে, ব্যাকটেরিয়াল, এগুলো মূলত ভাইরাসীয় হয়। হ্যাঁ, তাহলে সেকেন্ডারি ইনফেকশন করতে হলে তখন অ্যান্টিবায়োটিক দিতে পারে। অ্যান্টিবায়োটিক ইফ সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন। না না, অ্যান্টিভাইরাস দেওয়া লাগে না, এগুলো স্পন্টেনিয়াস ভালো হয়ে যায়। জি, হ্যাঁ, সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন মানে প্রথমে ভাইরাল ইনফেকশন হয়েছে, ওখান থেকে ইনফ্লামেশন হয়ে ওখানে ব্যাকটেরিয়াও চলে এসেছে, সেই জন্য তখন লিখো সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন, মানে এটা হয়েছে মূলত ভাইরাস দিয়ে, কিন্তু প্রায় ব্যাকটেরিয়া ইনফেকশন।
হলো ফ্যারিঞ্জাইটিস। আর ফ্যারিঞ্জাইটিস আসলে এগুলো আসলে সবগুলো সাধারণত আলাদা আলাদা হয় না, একসাথেই হয়। ঠিক আছে, কারণ যেটা কাছাকাছি আসেনি, সর্দি লাগলো যাবে, সব জায়গায় যাবে, কারণ আমাদের নোজের কি আছে পিছনে এগুলোর সাথে সব কানেকশন আছে না। আচ্ছা, ফ্যারিঞ্জাইটিস এটা ইনফ্লামেশন ফ্যারিংস। ফ্যারিংসটা কিসের অংশ? খাদ্যনালীর অংশ। ঠিক আছে, খাদ্যনালীর উপরে যেটা থাকে সেটা হলো ফ্যারিংস। আমাদের এখানে তাকিয়ে আছে সামনে, পিছনে আছে কি ইসোফেগাস, তাকিয়ে দিয়ে আমাদের বাতাস যায় আর ইসোফেগাস দিয়ে কি খাবার টাবার যায়। ঠিক আছে, এর উপরের অংশগুলো হলো তাকিয়ে, পরের অংশ হলো ল্যারিংস, আর খাদ্যনালীর উপরের অংশটা হলো ফ্যারিংস। বুঝতে পেরেছেন? এখানে আবার ওই তাহলে বলতে পারেন যে স্যার আমরা যখন খাই তখন তাহলে ইয়েতে যায় না কেন, খাদ্যনালীতে যায় না কেন, তাই না? তখন কি হয়, ল্যারিংস যেটা ওইটার একটা ভালভের মতো কাজ করে, এটা বন্ধ করে দেয়। যখন আমরা শ্বাস প্রশ্বাস নিব তখন এটা বন্ধ করে দিবে, খাদ্যনালীটা বন্ধ করে দেয়। না, কারণ আল্লাহ তাআলা কত সুন্দর কোরআন নিয়েছেন, হ্যাঁ যাচ্ছে না। অনেক সময় আমাদের যখন ভাবছি কথা বলছি বা ফিরি তখন একটু করে কেমন কাশি হয়ে যায় না? তাহলে ফ্যারিঞ্জাইটিস এটা মূলত ভাইরাল ইনফেকশন দিয়ে হয়, ভাইরাস দিয়ে হয়। কি হবে, সিমটম কি থাকবে? রানী নোজ থাকবে, মানে সর্দির মতো থাকতে পারে, রানী নোজ থাকতে পারে, কাশি থাকতে পারে, ঠোঁট তো থাকবে, গলায় একটু ব্যথা ব্যথা লাগে না? ফিভার থাকতে পারে, সর্দি আর কি, সর্দি, রানী নোজ এগুলো থাকতে পারে মোটামুটি। ট্রিটমেন্ট কি দিবেন? সিমটোমেটিক আর কি। ব্যথা থাকলে অ্যানালজেসিক দিবেন, ব্যথা থাকলে অর্থাৎ প্যারাসিটামল দিবেন। সর্দি থাকলে কি দিবেন? অ্যান্টিহিস্টামিন দিবেন। এই মোটামুটি আজকে আপনাদের টপিক। অ্যান্টিহিস্টামিনের নাম জানেন তো না? মেডিসিনে তো পড়ে এসেছেন। হ্যাঁ, 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 আপনি শুধু একটা জিনিস বললে হবে না, রুগীর বয়স কত? আচ্ছা, কফটা কি অনেক বেশি হয় নাকি হালকা? মানে বের হয় না, বের হতে চায় না, মানে হালকা হালকা আর কি, হালকা আছে বায়ু। মানে কাশিটা কাশিটা কখন বেশি হয়? সকালের দিকে বেশি হয়? অ্যালার্জির সমস্যা আছে কিনা? অ্যালার্জির সমস্যা, পরিবারে কারো অ্যাজমা আছে কিনা? পরিবারে কারো ওনার নিজের অ্যালার্জির সমস্যা আছে? এত সিরিয়াস না। কাশিটা কি অনেকদিন ধরে থাকে কিনা? না না, একটা হলো কাশি থাকা, আরেকটা হলো বমি বমি ভাব লাগবে, কিন্তু ভিন্ন সিমটম। আচ্ছা, অনেক সময় এটা আপনার হয় কি, ব্রাশ করতে গেলে অনেকগুলা টুথপেস্ট আছে যেগুলো বমিটিং টেন্ডেন্সি করে, সেটা হতে পারে, সেটাও হতে পারে। হ্যাঁ, বমিটিং টেন্ডেন্সি হতে পারে। আমাকে